নম্বর পৃষ্ঠা থেকে কোন প্রশ্নটা আসছে সুন্দর করে রেফারেন্স বইয়ের শুরুতেই দেওয়া রয়েছে। আপনারা যারা বইটি সংগ্রহ করবেন তারা প্রথমেই এই কুহক শব্দের আর একটা অর্থ আছে। কুহক অর্থ কি বলেন তো? মায়া। যে মনে আমি কিভাবে রাখতে পারি, এই প্রশ্নটা মনে রাখবো কিভাবে, এটা মনে রাখবো কিভাবে? দেখেন, ইন্দ্রিয়কে জয় করেছে যে কারণ, মানে গড্ডালিকা প্রবাহ। গড্ডালিকা প্রবাহ অনেক পরীক্ষায় আসে, হ্যাঁ, গড্ডালিকা প্রবাহ লেখা, ঠিক আছে? তাহলে কার লেখা? বাংলাদেশ কবিতাটি কার লেখা? প্রিয় চাকরি প্রত্যাশী, বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আমি সঞ্জিত মণ্ডল আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে রয়েছেন সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন, পাশাপাশি আমাকে স্পষ্ট শুনতে ও দেখতে পাচ্ছেন। তো আজ যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে, আপনারা অলরেডি থাম্বনেলে দেখতেই পাচ্ছেন যে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতে যারা এখন থেকেই, মানে দেখা যাচ্ছে 18তম প্রিলিমিনারি পরীক্ষায় তো 18 লাখ শিক্ষার্থীর মতো অ্যাপ্লিকেশন করেছিল। তো এর মধ্যে তো সবাই প্রিলিমিনারি পাস করে নাই। আবার দেখা যাচ্ছে যে সংখ্যক স্টুডেন্ট প্রিলিমিনারি পাস করেছে তাদের মধ্যে সবাই আবার কিন্তু রিটেনেও পাস করবে না। তারপরে আবার যারা রিটেনে পাস করবে ফাইনালি ভাইভাতে গিয়েও কিছু সংখ্যক স্টুডেন্ট অবশ্যই বাদ পড়বে। তো এই ক্ষেত্রে যারা এখন থেকেই 19তম নিবন্ধন পরীক্ষাকে টার্গেট করে আগাতে চাচ্ছেন তাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি। সেটি হচ্ছে কি, বিদ্যাবাড়ি পাবলিকেশন থেকে মূলত আমাদের যে এনটিআরসি এর ডাইজেস্ট প্লাস, আপনারা অনেকেই জানেন যে আমাদের 18তম প্রস্তুতির জন্য যে এনটিআরসি এর ডাইজেস্ট প্লাস বইটি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু একেবারে মানে প্রতিটা পর্যায়ের জন্য, বিশেষ করে স্কুল পর্যায়ে বলেন বা স্কুল পর্যায়ে 2 অথবা কলেজ পর্যায়ে, প্রত্যেক পর্যায়ের জন্য 60 বা 65 করে প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রশ্ন কমন আসছিল। এটা হচ্ছে ডাইজেস্ট প্লাসের কথা। এরপরে আমাদের মডেল টেস্টের কথা আমি এখন নাই বলি, এটা নিয়ে পরে একদিন বলবো। তো বিষয় হচ্ছে, এই পরীক্ষায় আপনারা যারা অন্তত মানে শতভাগ পাশের নিশ্চয়তায় যদি কেউ প্রস্তুতি নিতে চান তাহলে আমি বলবো 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য এনটিআরসি এর ডাইজেস্ট প্লাস এই একটি বইই হতে পারে আপনার সর্বোচ্চ সহায়ক। কেননা এই বইটি পাস করে আপনার যে বেসিক যে বিষয়টা থাকে, সাধারণত আমাদের প্রথমে টপিক ওয়াইজ যে কোনো বিষয় বেসিক যদি কারো দুর্বল থাকে সেই বেসিকটা আপনি কমপ্লিট করতে পারবেন। পাশাপাশি যখন পরীক্ষা একদম মানে সামনে চলে আসে তখন কিন্তু সাধারণত যে কোনো স্টুডেন্ট কি করি, আমরা মডেল টেস্ট দিয়ে থাকি। তো মডেল টেস্টের বিষয়টা থাকে হচ্ছে পরীক্ষার পূর্ব মুহূর্তে, কিছুদিন পূর্বে, ঠিক আছে? তো আমাদের এই মুহূর্তে মডেল টেস্ট বইয়ের চিন্তা ভাবনা বাদ দিয়ে বেসিক যদি আপনি স্ট্রং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাইজেস্ট প্লাস বইটিকে ফলো করতে হবে, ঠিক আছে? তো আর বেশি কথা না বলি, আমি ডাইজেস্ট প্লাস বই থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং বাছাইকৃত প্রশ্ন আজকে মূলত চয়ন করেছি। এই প্রশ্নগুলো আজকে আলোচনা করব, পাশাপাশি আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর করার চেষ্টা করবেন। বই সম্পর্কে যদি বলতে চাই, 13 তারিখ থেকে, আজ হচ্ছে 11 তারিখ, 13 তারিখ থেকে সারা বাংলাদেশের সমস্ত লাইব্রেরিতে বইটি পাওয়া যাবে। এবং আপনারা যারা এই বইটি নিতে চান তারা অবশ্যই আমাদের যে বইয়ের নাম্বারগুলো রয়েছে আমি একটু পরেই বলছি, সেই নাম্বারগুলোর সাথে জাস্ট হোয়াটসঅ্যাপ করে আপনি যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন। তা আমি প্রথম কিছু প্রশ্ন নিয়ে আগে মূলত আলোচনা করি। বইয়ের ভিতরে প্রথম যে প্রশ্নটা আছে দেখেন, প্রথম আমি একটি প্রশ্ন নিয়েছি, সেটি হচ্ছে গড়মিল। হ্যাঁ, শুরুতেই গড়মিলের প্রশ্নটা নিয়ে শুরু করলাম, ঠিক আছে? গড়মিলের সঠিক ব্যাস বাক্য কোনটি? গড়মিল, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে প্রশ্নটি নিয়েছি গড়মিল, এর সঠিক ব্যাস বাক্য করতে হবে, ঠিক আছে? মিল ও অমিল, নাকি মিলের সদৃশ, মিলের অভাব, আর একটা আছে গড় ও মিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বইটির কিন্তু পুরো একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই কালারেই এবং খুব সুন্দর ডিজাইনে বইটি করা হয়েছে এবং এই প্রশ্নটি রাখা হয়েছে 56 নাম্বার পৃষ্ঠা থেকে, ঠিক আছে? 56 নাম্বার পৃষ্ঠা থেকে বইয়ের এই প্রশ্নটি নেওয়া হয়েছে মূলত। তো গড়মিল শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি হবে বলেন তো? গড়মিল মানে যেখানে আমরা কি মিলের অভাব দেখতে পাই, তাই না? যখন কোনো কিছুর মধ্যে খুব ভালো একটা মিল থাকে, যখন সেই মিলটা তালগোল পাকিয়ে যায়, অর্থাৎ মিলের অভাব, মূল কথা হচ্ছে যেখানে মিলের অভাব থাকে, মিল থাকবে না, মিলের অভাব থাকবে, সেটাই হচ্ছে গড়মিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করেছেন, বিশেষ করে উম্মে হানি, তারপরে ইমন সাহাও প্রশ্ন কমেন্ট করেছেন মিলের অভাব, ঠিক আছে? ওকে, ফাইন, থ্যাংক ইউ। এই প্রশ্নের উত্তর হচ্ছে মিলের অভাব, অর্থাৎ গড়মিল শব্দের সঠিক ব্যাস বাক্য হচ্ছে মিলের অভাব। এইটি হচ্ছে আমাদের ডাইজেস্ট প্লাসের 56 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আমরা সঠিক উত্তরটা একটু দেখে আসি। মিলের অভাব, ঠিক আছে?
এরপরের যে দ্বিতীয় নাম্বার প্রশ্নটি সেটি হচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, বাক্যে জল, জল কোন কারকে কোন বিভক্তি? একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখবেন, কারক, বিভক্তি, সমাস, তারপরে বাগধারা, বাক্য সংকোচন, এই জাতীয় টপিকগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি এমসিকিউ আকারে প্রশ্ন হোক অথবা রিটেন আকারে প্রশ্ন হোক। এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্ব বহন করে। এই জন্য আমাদেরকে কিছু টপিক আগে চিন্তা করতে হবে যে কোন টপিকটা খুব বেশি গুরুত্ব দিতে হবে, কোন টপিকটা একটু কম গুরুত্ব দিলেও চলবে। যেমন এখানে আপনারা দ্বিতীয় যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এখানে জল কোন কারকে কোন বিভক্তি? তাহলে কারক বিভক্তি থেকে প্রশ্ন আসছে। এই কারক বিভক্তি থেকে সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসে, বিসিএস বলেন, ব্যাংক বলেন, 11 থেকে 20 গ্রেড বলেন, এই যে সমাজকর্মী ইউনিয়ন আছে, তারপরে আপনার এটিও, প্রাইমারি, নিবন্ধন, সমস্ত পরীক্ষার জন্য এই একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনার সমাস, এরপরে যেটা বললাম বাক্য সংকোচন, বাগধারা, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা কিন্তু কোনো পরীক্ষার জন্য স্কিপ করার কোনো সুযোগ নেই, তাই না? কারণ আবার দেখা যাচ্ছে কি সমাস আর কারক এই দুইটা টপিক আবার অনেক বেশি কঠিনও মনে হয় অনেকের কাছে, কারণ এগুলো বুঝতে একটু অসুবিধা হয়। এই জন্য যে গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে যেহেতু প্রশ্ন আসেই আসে, তাহলে এই টপিক তো আমার ছাড়ার কোনো ওয়ে নাই। এই প্রশ্নটি আমরা মূলত এই বইয়ের কত নাম্বার থেকে, 16 নং পৃষ্ঠা থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে, 16 নং পৃষ্ঠা থেকে। আচ্ছা, আমরা একটু দেখে আসি। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, তাহলে জলের নিচে হয়তো আন্ডারলাইনও থাকতে পারতো এখানে, হ্যাঁ। তো জল শব্দটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিছে। জল কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী নাকি কর্মকারকে শূন্য, কর্তৃকারকে শূন্য নাকি করণকারকে শূন্য? হ্যাঁ, প্রশ্ন। আচ্ছা আচ্ছা, বলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর করেন। সবাই ঝটপট করে উত্তর করবেন এবং এই লাইভটি শেয়ার করে দিবেন, যাতে অন্তত আপনি আপনার আগে আরও 10 জনে কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটা করতে পারে। এবং সঠিক উত্তর করলে কি হবে, আপনার চোখের সামনে যখন কমেন্টগুলো ভাসতে থাকবে তখন একটা কঠিন প্রশ্ন যদি আপনার মনে হয়, এই লাইভের মাধ্যমে সমস্ত প্রশ্নগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। এবং এই ডাইজেস্ট প্লাসের আমাদের কিছু বৈশিষ্ট্য আমি প্রশ্নের ফাঁকে ফাঁকে বলবো বা এই আলোচনার মাঝে মাঝে, সেটি হচ্ছে যে যারা 18তম পরীক্ষা দিয়েছেন, আপনাদের কাছে এটা বলার অপেক্ষা রাখে না, আমি জানি এবং আপনারাও জানেন যে বিদ্যাবাড়ি কর্তৃক প্রকাশিত যে ডাইজেস্ট প্লাস বই, এই ডাইজেস্ট প্লাস বই থেকে কিন্তু অনেক সংখ্যক প্রশ্ন কমন আসছে। এবং সেটি প্রমাণস্বরূপ এই যে বইটি রয়েছে, এই প্রথমেই যে কোন কোন অংশ থেকে প্রশ্ন আসছে বা কত নম্বর পৃষ্ঠা থেকে কোন প্রশ্নটা আসছে, সুন্দর করে রেফারেন্স বইয়ের শুরুতেই দেওয়া রয়েছে। আপনারা যারা বইটি সংগ্রহ করবেন তারা প্রথমেই এই বিষয়গুলো দেখতে পারবেন। তাহলে এটা হচ্ছে কি, জল কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী নাকি কর্মকারকে শূন্য, কর্তৃকারকে শূন্য, করণকারকে শূন্য? একটা জিনিস আপনারা সবাই জানেন, তারপরে বলি, এখানে বিভক্তি যুক্ত কিন্তু নেই জল, হ্যাঁ। তাহলে মূল শব্দের সঙ্গে যেহেতু কোনো বিভক্তি নেই, তাহলে এটি হচ্ছে শূন্য বিভক্তি। আমরা কিন্তু অলরেডি একটা অপশন এখানে বাদ দিতে পারি, তাই না? কর্তৃকারকে সপ্তমী বলছে, কর্তৃকারকের সপ্তমী বিভক্তি তো হবে না, কারণ এখানে কোনো বিভক্তি যুক্ত নেই, কোনো বিভক্তি যুক্ত নেই। তাহলে আমরা কিন্তু একটা অপশন বাদ দিলাম। এবারে আসি, কর্তৃকারকে সপ্তমী বাদ দিলাম, ওকে ফাইন। কর্মকারকে শূন্য নাকি কর্তৃকারকে শূন্য নাকি করণকারকে শূন্য? এখন করণ শব্দটা হচ্ছে কি, যে আমরা যদি কোনো কিছুর যন্ত্র, সহায়ক বা হাতিয়ার এটা চিন্তা করি, তখন সেটা হয় কর্মকারক, করণকারক। তাহলে এখানে জল তো কোনো হাতিয়ার হিসাবে কাজ করে না, তাহলে আমরা কিন্তু এই অপশনটাকেও বাদ দিয়ে দিতে পারি। এবারে আসেন, কর্তৃকারক কখন হয়? যখন সাবজেক্ট কাজ করে, কিন্তু জল এখানে তো কর্তা হিসাবে কাজ করে নাই, আমরা এই অপশনটাকেও বাদ দিয়ে দিতে পারি। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। আপনারা হয়তো অনেকে আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, একটু বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, যাই হোক আবার বিদ্যুৎ চলে আসছে, ঠিক আছে। তো আশা করি এই প্রশ্নটা মোটামুটি ক্লিয়ার নাকি? আমরা অপশনগুলোকে বাদ দিতে পারি কিভাবে, মানে এই প্রশ্নটা আমি এভাবে কেন আলোচনা করলাম, অনেকের কাছে অনেক টপিক কঠিন মনে হতে পারে, বা দেখা যাচ্ছে আমি বারবার পড়ার পরে আমি বুঝে উঠতে পারি না। এই একজনে উত্তর করে এসে আরিফা খানম বি, হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম যে বাদ দেবার কিছু
মানে টেকনিক আছে, কিছু নিনজা টেকনিক আছে, টেকনিকটাকে আমাকে ফলো করতে হবে আগে। জল শব্দে কোনো বিভক্তি নেই, কোনো বিভক্তি নেই মানে শূন্য বিভক্তি। তাহলে এখন কথা হচ্ছে এখানে তিনটা অপশনেই শূন্য বিভক্তি রয়েছে, আমার একটা বাদ, এটা হচ্ছে না। গেল কর্মকারকে শূন্য হবে, কর্তৃকারকে শূন্য নাকি করণকারকে শূন্য? আমরা জানি করণ শব্দের অর্থ হাতিয়ার, যন্ত্র, সহায়ক। তাহলে এখানে হাতিয়ার বা যন্ত্র হিসেবে কাজ করে নাই, করণকারকটাকেও বাদ দিলাম। আর কর্তৃকারক হচ্ছে কর্তা, মানে যখন সাবজেক্ট কাজ করবে। এই বাক্যে জল সাবজেক্ট না, সুতরাং এটিও বাদ। তাহলে আমরা প্রশ্ন কমন বাধুক অথবা না বাধুক একটু চিন্তা ভাবনা করে, একটু হিসাব করে কিন্তু আমরা কর্মকারক উত্তর করতে পারি। ঠিক আছে। এই ডাইজেস্ট প্লাস বইয়ের আর একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য কি, বইয়ের পিছনে একটা কিউআর কোড দেওয়া আছে। ঠিক আছে। বই যদি কখনো সাম্প্রতিক তথ্য বা অনেক বিষয় থাকে না যে আপডেট হয়, তো আপডেট হলে অথবা কোনো ক্রমে যদিও কোনো ভুল আপনারা পাবেন না বলে আমি আশা করি, কারণ এখানে বিসিএস ক্যাডার, নন ক্যাডার এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ায় ছাত্রছাত্রী বা অনেকের সমন্বয়ে কিন্তু এই বইটি মূলত রচিত হয়েছে এবং একবার দুইবার না, বারংবার বইটি প্রুফ করা হয়েছে, যাতে অন্তত কোনো বানান ভুল অথবা কোনো উত্তর ভুল বা কোনো অন্তত ভুলের সম্ভাবনা না থাকে। এই জন্য কিন্তু বারবার মূলত চেক করে বইটি সর্বশেষ প্রকাশ করা হয়েছে। এই জন্য বলি, তারপরও যদি কোনো আপডেট কিছু থাকে অবশ্যই বইয়ের পিছনে যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডে আপনি স্ক্যান করে আপনার আপডেট তথ্যটা জানতে পারবেন। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? কুহক, কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? এখন আপনাকে বলতে হবে কুহকিনী নাকি কুহকিনী। এখানেও কুহকিনী আছে। তাহলে এই যে প্রশ্নগুলো যখন একটু আমরা পড়ব বা মুখস্থ করব, তখন আমাদের একটু চিন্তা করতে হবে। দেখেন, এখানেও কুহকিনী আছে, এখানেও কুহকিনী। এখন এই দুটো শব্দ দিয়ে যদি আসে কুহকিনী, এর শুদ্ধ বানান কোনটি? কারণ শুদ্ধ বানান এই টপিক থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। তাহলে আমাদের এই প্রশ্ন বোঝার ক্ষেত্রে বানান শুদ্ধ এই ক্ষেত্রে একটু ফোকাস দিতে হবে। তারপরে কুহকি আছে, আবার এটাও কুহকি। তাহলে আমাদের এইখানে একটু বানানগুলো চেক দিতে হবে। আবার একটা কথা বলি, কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? এই কুহক দিয়ে কিন্তু আর একটা প্রশ্ন আছে যে কুহক শব্দের অর্থ কি? কুহক শব্দের অর্থ কি? মুবাসসিন্তা ইসলাম প্রশ্ন করেছেন, বইটির দাম কত? আমাদের এই এনটিআরসি এর ডাইজেস্ট প্লাস এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 880। 880 পৃষ্ঠার এই বইয়ে প্রতি সাবজেক্টে একদম বেসিক থেকে আলোচনা করা আছে, যেগুলো আপনার বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এবং 880 পৃষ্ঠার বইটির মূল্য হচ্ছে 480 টাকা। 480 টাকা, যে বইটি সারা বাংলাদেশের মানে সমস্ত লাইব্রেরিতেই আপনি 13 তারিখ থেকে বইটি পেয়ে যাবেন। এছাড়াও বই সংক্রান্ত যদি আপনি অর্ডার করতে চান, অর্থাৎ কোনো লাইব্রেরিতে গিয়ে কোনো ঝই ঝামেলা ব্যতীত যদি আপনি বাসায় বসে বইটি পেতে চান, সেক্ষেত্রে আমাদের এখানে নাম্বার আছে 018960600860। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন 018960600860। হ্যাঁ, এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে কলও করতে হবে না। আপনি হোয়াটসঅ্যাপ করে জাস্ট বলবেন যে আমার এনটিআরসিএ 19তম এনটিআরসিএ বইটি দরকার। ঠিক আছে, তখন আপনাদের সাথে যোগাযোগ করে বইটি খুব অল্প সময়ের মধ্যেই আপনার হাতে পৌঁছে দেবার দায়িত্ব বিদ্যাবাড়ির। ঠিক আছে, তাহলে কুহক শব্দের অর্থ কোনটি বলেন, ঝটপট করে উত্তর করেন। কুহক শব্দের অর্থ কি? কুহকিনী নাকি কুহকিনী? কয় রস্যি নয় দীর্ঘি নাকি কয় দীর্ঘি নয় রস্যিকার? কে কে বলতে পারবেন দেখি? কুহক, কুহক শব্দের আর একটা অর্থ আছে। কুহক অর্থ কি বলেন তো? মায়া। কুহক শব্দের অর্থ হচ্ছে মায়া, যেটা আমি একটু আগে বলে গেলাম যে কুহক শব্দের অর্থ কি। এখানে স্ত্রীবাচক শব্দ চেয়েছে, কুহকিনী। ঠিক আছে, ওকে, কুহক শব্দের অর্থ কুহকিনী। তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। নদী এর সমার্থক শব্দ কোনটি? কুহক শব্দের সমার্থক শব্দ থেকে আসছে আবার নদী। নদী এর সমার্থক শব্দ কোনটি? তাহলে এখানে আমাদের 4টি অপশন আছে, সরিত, নগ, গিরি, বিহক। কে কে বলতে পারবেন? সবাই ঝটপট করে কমেন্টের মাধ্যমে উত্তর করবেন। ঠিক আছে, নদী এর সমার্থক শব্দ কোনটি? নদী এর সমার্থক শব্দ কোনটি? সরিত। হ্যাঁ, সরিত। ওকে,
শিল্পী রানী রায় উত্তর করেছেন শরীদ। তারপরে ইমন সাহা উত্তর করেছেন, ওকে ভাইয়া। সালমা আক্তার, আপনার উত্তর সঠিক। প্রসেনজিৎ বিশ্বাস, শিপন আহমেদ, হ্যাঁ সবার তো নদী। দেখেন প্রশ্নটা হয়তো আপনাদের কাছে সহজ মনে হয়েছে, বাট সহজ হলেও কিন্তু এই নদী এর সমার্থক শব্দ থেকে অনেক অনেক প্রশ্ন আসে, তাই না? নদী এর আরো কিছু সমার্থক শব্দ কে কে বলতে পারবেন? নদী, যেমন নদী এর কি কি আছে? স্রোতস্বিনী আছে না নদী? স্রোতস্বিনী, তরঙ্গিনী, তটিনী, প্রবাহিনী, তাই না? তাহলে আমি একটু লিখি কি স্রোতস্বিনী, স্রোতস্বিনী, তরঙ্গিনী, তারপরে প্রবাহিনী, প্রবাহিনী। এই যে বানানগুলো, এই বানানও কিন্তু আমাদের একটু মনোযোগ দিয়ে দেখি যে অনেক সময় এর একটা বানান চলে আসছে, শুদ্ধ বানান কোনটি? তাহলে সবগুলো কিন্তু নয় দীর্ঘিকার হবে শেষে। হ্যাঁ, তটিনী, তারপরে স্রোতস্বিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, এগুলো সবই নদীর সমার্থক শব্দ। আর শরীদ তো রয়েছে, এটির সঠিক উত্তর হচ্ছে শরীদ। তটিনী, হ্যাঁ ওকে, তটিনী উত্তর করেছে কে? লাবিব আহমেদ, থ্যাংক ইউ। তাহলে এবারে আসি যে আমরা নদী এর সমার্থক শব্দ শরীদ, ওকে ফাইন। তাহলে নগের অর্থ কি, বা গিরি অর্থ কি, বিহগ অর্থ কি, এগুলো যদি একটু রিলেট করে আমরা পড়ি তাহলে কিন্তু এই একটা প্রশ্নের পাশাপাশি আমরা আরো 3টা প্রশ্নের উত্তর জানতে পারলাম। নগ, নগ, গিরি, এগুলো অর্থ কি? পর্বত, তাই না? পর্বত, পর্বত, গিরি অর্থ পর্বত, ঠিক আছে। আর বিহগ, বিহগ শব্দের অর্থ কি? কে কে বলতে পারবেন? বিহগ, নগ অর্থ পাহাড়। আচ্ছা বিহগ, বিহগ শব্দের অর্থ কি? কে কে বলতে পারবেন বলেন তো? বিহগ, বিহগ তো কেউ বলতেছে না। বিহগ পক্ষী বা পাখি, তাই না? পাখি, ওকে, পক্ষী। হ্যাঁ, এই তো বিহগ শব্দের অর্থ। তাহলে আমরা একটা সমার্থক শব্দ থেকে যখন একটা প্রশ্ন পড়ব, আমাদের টার্গেট থাকবে যে এই একটা শব্দ পড়েই আমরা পরবর্তী প্রশ্নে না যাই, একটু রিলেট করে যতগুলো আছে একটু তথ্যবহুল পড়াশোনাটা যদি করি, তখন দেখা যাচ্ছে যে পরীক্ষায় একটু ঘুরিয়ে ফিরিয়েও যদি প্রশ্ন আসে আমাদের উত্তর করতে অনেক সঠিক হবে, মানে সহজ হয়ে যাবে। শিফন আহমেদ বার্ড বলেছেন, ওকে ভাই। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ইন্দ্রিয়কে জয় করেছে যে, ইন্দ্রিয়কে জয় করেছে যে, এক কথায় কি হবে? ইন্দ্রজিৎ, সংসপ্তক, জিতেন্দ্রিয় নাকি অরিজিৎ? অরিজিৎ কোনটি হবে? এই প্রশ্নের উত্তর এখানে এনটিআরসি আমাদের, আচ্ছা এটা তো 6 নং পৃষ্ঠা না, এটা 6 নং প্রশ্ন। এই পৃষ্ঠাটা এটা 6 নং প্রশ্ন, পৃষ্ঠা নাম্বার কি দেওয়া হয়নি? পৃষ্ঠা 6 হবে না তো। কত? 210 নং পৃষ্ঠা থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। 210 নং হচ্ছে পৃষ্ঠা, 210 নং পৃষ্ঠার 6 নং প্রশ্ন, প্রশ্ন নাম্বার, এটা পৃষ্ঠা না, এটা হচ্ছে প্রশ্ন নাম্বার, প্রশ্ন নাম্বার 6। আপনারা যারা বইটি সংগ্রহ করবেন এই লাইভের সাথে বইয়ের এই পৃষ্ঠা নাম্বার এবং প্রশ্ন নাম্বার মিলিয়ে নেবেন। ইন্দ্রিয়কে জয় করেছে যে, ইন্দ্রিয়কে জয় করেছে যে, এক কথায় কি হবে? ইন্দ্রজিৎ, সংসপ্তক, জিতেন্দ্রিয়, অরিজিৎ। এখন সংসপ্তক হবে না, অরিজিৎ হবে না। এখন জিতেন্দ্রিয় আর ইন্দ্রজিৎ, এটা মোটামুটি একটা কনফিউশন প্রশ্ন, একটা পরীক্ষার হলে এই কনফিউশন তৈরি করে দেয়। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা আমরা কিভাবে করতে পারি? সঠিক উত্তরটা কিভাবে করতে পারি? আপনাদের সবার উদ্দেশ্যে একটু কথা বলে রাখি যে আগামীকাল যারা এনটিআরসি এর রিটেন পরীক্ষা মানে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের জন্য আজ সন্ধ্যা 7:20 একটি লাইভ সেশন রয়েছে। বিশেষ করে আমাদেরকে অনেকেই কমেন্ট করেছে বা প্রশ্ন করেছে যে নিবন্ধন পরীক্ষা, লিখিত পরীক্ষার জন্য হলে কি কি করণীয়, বা কি কি আপনি নিতে পারবেন, ক্যালকুলেটর ইউজ করতে পারবেন কিনা, অথবা কি কলম ব্যবহার করবেন, হ্যাঁ কিভাবে লিখবেন, মার্জিন টানা, বা এরকম টুকিটাকি অনেক প্রশ্ন অনেকেই করেছে। তো এই সব দিক নির্দেশনামূলক একটি লাইভ আজ সন্ধ্যা 7:20 অনুষ্ঠিত হবে। সেই লাইভটি অন্তত যারা এখন এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, যারা আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের জন্য অবশ্যই আশা করি যে এটা একটা হেল্পফুল পাবে। সুতরাং আপনারা অবশ্যই আজ সন্ধ্যা 7:20 লাইভে যুক্ত হবার জন্য রিকোয়েস্ট থাকবে।
সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে নিবন্ধন লিখিত পরীক্ষা দিব, আমার জন্য দোয়া করবেন। লাবিব আহমেদ, বিদ্যাবাড়ির জন্য, বিদ্যাবাড়ি থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। এখন এই প্রশ্নটা যেটা বললাম যে ইন্দ্রিয়কে জয় করেছে যে, একটা হচ্ছে ইন্দ্রজিৎ, এটা বানান মিস্টেক আছে, এটা কি ইন্দ্রজিৎ নাকি জিতেন্দ্রিয়? এখন কথা হচ্ছে যে মনে আমি কিভাবে রাখতে পারি, এই প্রশ্নটা মনে রাখবো কিভাবে, এটা মনে রাখবো কিভাবে? দেখেন, ইন্দ্রিয়কে জয় করেছে যে, ইন্দ্রিয়কে, যদি প্রশ্ন এরকম হতো ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রকে, দেখেন এখানে কিন্তু ইন্দ্র শব্দটা আছে, তাহলে ইন্দ্রকে সেটা হবে ইন্দ্রজিৎ। আর ইন্দ্রিয়কে, এই ইন্দ্রিয়কে একটু উচ্চারণ করলে জিতেন্দ্রিয়, এখানেও কিন্তু ইন্দ্রিয় শব্দটা আছে, মানে ইন্দ্রিয়কে আর এখানে জিতেন্দ্রিয়, এইখানেও কিন্তু ইন্দ্রিয় শব্দটা আছে, অর্থাৎ ইন্দ্রিয়কে জয় করেছে যে এর এক কথায় হবে জিতেন্দ্রিয়, মানে এভাবে একটু মনে রাখা যায়। আমি একটু আবার বলি, ইন্দ্রিয়কে, যদি ইন্দ্রিয়কে না হয় যদি ইন্দ্রকে হতো, ইন্দ্রকে, তাহলে ইন্দ্রজিৎ, ইন্দ্রকে হলে ইন্দ্রজিৎ সরাসরি। আর ইন্দ্রিয়কে বলছে, দেখবেন এখানে জিতেন্দ্রিয়, এই জিতেন্দ্রিয়র মধ্যে কিন্তু ইন্দ্রিয় শব্দটা একবার উচ্চারিত হয়। সুতরাং মনে রাখার এটাই হচ্ছে সহজ টেকনিক, যে ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়। আশা করি ক্লিয়ার। ইন্দ্রকে জয় করেছে সে হচ্ছে ইন্দ্রজিৎ, আর ইন্দ্রিয়কে জয় করেছে সে হচ্ছে জিতেন্দ্রিয়। ক্লিয়ার? ওকে, আমরা পরবর্তী প্রশ্ন, বাক্য সংকোচন কি? বাক্য সংকোচন, আমরা তো মাত্র একটা বাক্য সংকোচন দেখলাম, কিন্তু বাক্য সংকোচন কি এটা একটা বেসিক কোশ্চেন, যে বাক্য সংকোচন জিনিসটা কি? সংকোচ বা সংকোচন মানে ছোট, হ্যাঁ, তাহলে সংকোচন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। প্রসারণ হচ্ছে কি? বড় করা বা বর্ধিত করা। আচ্ছা, তাহলে সংকোচ মানে ছোট করা। এখন আমরা এভাবে কিভাবে এটা মনে রাখতে পারি? বাক্য সংকোচন জিনিসটা কি? মূলত বাক্য সংকোচন অসম্পূর্ণ বাক্য। আচ্ছা, একটা বাক্য সংকোচন করি কিন্তু ওই একটা শব্দেও যখন থাকে, কিন্তু ওই পুরো বাক্যের অর্থ কিন্তু অবশ্যই প্রকাশ ঘটে, তাহলে অর্থ অসম্পূর্ণ বাক্য তো হবে না। এরপরে একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। আচ্ছা, আমরা একটু দেখি এটা হয় কিনা। ক্ষুদ্রতম বাক্য, দেখেন বাক্য সংকোচন আপনার 3টা 4টা বা 5টা শব্দের সংকোচন ঘটে একটি মাত্র শব্দে। তাহলে যখন একটি মাত্র শব্দ থাকে তখন এটা তো অবশ্যই ক্ষুদ্রতম বাক্য হবে না। কারণ বাক্য কেন হবে না? বাক্য হতে হলে একাধিক শব্দের দরকার হয়। সুতরাং আমাদের এই প্রশ্নটার উত্তরটাও হচ্ছে না, মানে এই অপশনটা। আর একটি কি রয়েছে? ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করা। ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে আবার কিভাবে আপনি বাক্য তৈরি করবেন? দেখেন প্রশ্ন কত সহজ করে চিন্তা করা যায় অথবা সঠিক উত্তর করে আসা যায়। তাহলে আমরা উত্তরটা কি করতে পারি? একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। অর্থাৎ আপনার যতগুলো শব্দ হোক, যদি 3টা 4টা বা 5টা শব্দ বিশিষ্ট বাক্য হোক, ওই বাক্যটার যে অর্থ হবে ওইটা মাত্র একটি শব্দ ব্যবহার করে যদি ওই একই অর্থ ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে মূলত বাক্য সংকোচন। মানে পুরো বাক্য এটাকে সংকোচন করে একটা শব্দে নিয়ে আসবো। ঠিক আছে, এই জন্য বলছে যে মাত্র একটি শব্দে ভাবকে প্রকাশ করা। আপনি একটা বাক্যে যে ভাব প্রকাশ করবেন, ওই একই ভাব একটা শব্দে যখন প্রকাশ ঘটবে তখন সেটি হবে বাক্য সংকোচন। তো এই প্রশ্নের উত্তর ছিল এটি। ঠিক আছে, এবং 211 নম্বর পৃষ্ঠা থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। এই প্রশ্নটা 211 নং পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে, 211 নং পৃষ্ঠা থেকে, এনটিআরসি ডাইজেস্ট প্লাস এই বইয়ের 211 নং পৃষ্ঠা থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, গদাই লস্করি চাল, গদাই লস্করি চাল বাগধারাটির অর্থ কি? আমি কিন্তু শুরুতেই বলেছি, কিছু কিছু টপিক বলছি, যে টপিকগুলো সাধারণত সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসি, নিবন্ধন 11 থেকে 20 সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। সেই টপিকগুলোর মধ্যে আমি এই বাগধারা টপিকটাও রেখেছিলাম, তাই না? তাহলে এই বাগধারা টপিক, এখান থেকে প্রশ্ন আসে না এমন পরীক্ষা খুব কম সংখ্যক পরীক্ষাই হয়, মানে বাগধারা থেকে আপনার প্রশ্ন আসবেই আসবে। তাহলে গদাই লস্করি চাল, এটা কি তুচ্ছ পদার্থ, নাকি আপনার আলসেমি, অন্ধ অনুকরণ, নাকি তুমুল কাণ্ড? কোনটি হবে? দেখি ঝটপট উত্তর চাই। কাকুলি আক্তার খ উত্তর করেছেন, তারপরে সালমা আক্তার খ, জাকিয়া সুলতানা খ,
আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা এখনো দিতে পারলাম না, 19তম নিবন্ধনের বই নিয়ে এসে হাজির হলাম বা কিছু। কিন্তু একটা জিনিস চিন্তা করবেন যে কোনো খেলায় যখন একেবারে শেষের দিকে, এই যে বাংলাদেশ আফগানিস্তান খেলায় দেখছেন শুরুতে কিন্তু ভালো মোটামুটি একটা পজিশনে ছিল, শেষের দিকে সামান্য সংখ্যক রান তাও কিন্তু তুলতে অসুবিধা হয়ে যায়। এজন্য পাস করা, আপনার যদি টার্গেট থাকে যে শুধু নিবন্ধন পাস করবেন তাহলে 40 পেলে পাস, প্রিলিমিনারি ওকে ফাইন। কিন্তু আমরা যারা চাকরির পরীক্ষা দেই আমরা কি শুধু একটা পরীক্ষাকেই টার্গেট করি? যদি না হয়, এজন্য প্রস্তুতিটা এখন থেকেই হোক, কোনো না কোনো পরীক্ষার জন্য আপনার অবশ্যই এইগুলো কাজে দিবে। গদাই লস্করি চাল বাগধারার অর্থ কি? সবাই উত্তর করেন। এইচ এম ইসমাইল হোসেন স্যার, আমি মন্তব্য করেছি, আপনি পড়লেন নাই তো ভাইয়া, আপনারটা পড়ে ফেললাম এবার, ঠিক আছে। সমাজসেবায় আমাদের কোনো বই আছে কি না? না, সমাজসেবায় বই নেই, বাট সমাজসেবা যারা প্রস্তুতি নিচ্ছেন বা জবটিকে টার্গেট করে যারা আগাচ্ছেন, আপনাদের জন্য বিদ্যাবাড়ির সমাজ ইউনিয়ন সমাজকর্মীর একটি শর্ট কোর্স রয়েছে সাজেশনমূলক, সেই কোর্সে আপনি যুক্ত হতে পারেন। এই কোর্সে যুক্ত হলে আমি আশা করি আপনার প্রস্তুতিটা অনেক ভালো হবে, ঠিক আছে। তো যেটা বললাম যে গদাই লস্করি চাল, তুচ্ছ পদার্থ, আলসেমি, অন্ধ অনুকরণ, আর একটা আছে তুমুল কাণ্ড। দেখি কোনটা হয়, একটু চিন্তা করি। আচ্ছা, অন্ধ অনুকরণ, এই যে একটা বাগধারার অর্থ অন্ধ অনুকরণ, এটা কিন্তু আপনার 41তম বিসিএস এ আসছিল। এই অন্ধ অনুকরণ মানে গড্ডালিকা প্রবাহ, গড্ডালিকা প্রবাহ অনেক পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায় আসে। হ্যাঁ, গড্ডালিকা প্রবাহ, প্রবাহ, হ্যাঁ, এর অর্থ কি? অন্ধ অনুকরণ। আবার এমন আসে গড্ডালিকা প্রবাহের গড্ডল শব্দের অর্থ কি? গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। আদিয়ালিমা স্যার আমার কমেন্ট পড়েন না কেন? জি জি, এই তো পড়ে ফেললাম। তো যেটা বললাম যে এটি 41তম বিসিএস এর এই প্রশ্নটা, যে গড্ডালিকা প্রবাহে গড্ডল শব্দের অর্থ কি? এমনও আসতে পারে গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। দেখবেন ভেড়া যারা মানে প্রথম ভেড়াটা যে পথে হাঁটবে ঠিক তার পাশে মানে তার পিছনে পিছনে যতগুলো ভেড়া থাকবে ওই পিছন পিছন ওই সামনেটা যে পথে যাবে ওই সেম ভাবেই কিন্তু মানে ওই একই পথে বা দেখা যাচ্ছে যে একই জায়গায় পাড়াও দিয়ে থাকে। মানে এটা হচ্ছে অন্ধ অনুকরণ, ঠিক আছে। গড্ডলিকা প্রবাহ শব্দের অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ, অর্থাৎ ডানে বায়ে তাকানোর দরকার নেই, প্রথমটা যে পথে যাবে পিছনের গুলো ওই একইভাবে চলবে। তাহলে গড্ডলিকা প্রবাহ এই বাগধারার অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। তাহলে আমার চেয়েছে গদাই লস্করি চাল, সুতরাং এটা হচ্ছে না। তুমুল কাণ্ড, এলাহি কাণ্ড, এটিও হচ্ছে না। তুচ্ছ পদার্থ হবে না। গদাই লস্করি চাল মূলত হচ্ছে আলসেমি। গদাই লস্করি চাল এই বাগধারাটার অর্থ হচ্ছে আলসেমি। ওকে, গদাই লস্করি চাল বাগধারার অর্থ হচ্ছে আলসেমি। এই প্রশ্নটি হচ্ছে 216 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। 216 এনটিআরসি ডাইজেস্ট প্লাস বইয়ের 216 নং পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে, যে বইটি আপনি বাংলাদেশের সারা বাংলাদেশের সমস্ত লাইব্রেরি থেকে 13 তারিখ থেকে আপনি বইটি পাবেন। এবং যারা লাইব্রেরিতে না গিয়ে অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে বই সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের একটি নাম্বার রয়েছে, এই যে কর্নারে আমি লিখে দিতে পারি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন, বইটি খুব অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাই। আপনারা প্রশ্নগুলোর উত্তর করবেন ঝটপট করে। ইপিকুরিজম, হ্যাঁ, ইপিকুরিজম এর যথার্থ পরিভাষা কোনটি? নিয়তিবাদ, অস্তিত্ববাদ, ভোগবাদ নাকি পরিবেশবাদ? ঠিক আছে, আপনারা ঝটপট করে উত্তর করবেন। এপিকুরিজম এর অর্থ কি? পরিভাষা, এই পরিভাষা থেকে কিন্তু এই পরিভাষা থেকে বা দেখি ভোগবাদ, ঠিক আছে, ইমন সাহা ভোগবাদ। বইটির দাম জিজ্ঞাসা করছেন, কে যেন কমেন্টটা চলে গেল। এই বইটি হচ্ছে 880 পৃষ্ঠার বই। বই পৃষ্ঠা সংখ্যা 880 এবং 880 পৃষ্ঠা, আর 480 টাকা হচ্ছে মূল্য। 480 টাকা মূল্য, ঠিক আছে, 480 টাকা। তাহলে 880 পৃষ্ঠা, এখানে যেহেতু টপিক ওয়াইজ আলোচনা করা, বাংলা, ইংরেজি, জিকে, তারপরে হচ্ছে আপনার গণিত, এরপরে বিজ্ঞান,
মানে বিজ্ঞান থেকে তো তেমন একটা প্রশ্ন আসে না বা আইসিটি থেকে প্রশ্ন আসে না, বাট তারপরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো বা টপিকগুলো মানে এমন সুন্দর করে এই বইয়ের মধ্যে সাজানো রয়েছে, অন্তত আপনার বেসিক ক্লিয়ার হবে। এবং বেসিক কতটা আপনার স্ট্রং হলো এটা হচ্ছে পরীক্ষার পূর্বে গিয়ে আপনি একটা মডেল টেস্ট কিনবেন এবং ওই মডেল টেস্ট দিয়ে আপনি আপনার প্রস্তুতিটাকে মূলত যাচাই করবেন যে আমি এতদিন পড়লাম এই বইটা থেকে, আমি এখন একটা মডেল টেস্ট দেই 100 মার্কের, দেখি আমি কত পাই। এবং মডেল টেস্ট যেটা আমাদের এনটিআরসি মডেল টেস্ট প্লাস বইয়ের কথা, যেহেতু মডেল টেস্ট বলতেছি একটু না বললেই নয়, এক পৃষ্ঠা থেকে পাঁচটা প্রশ্ন কমন আসছিল, মাত্র একটা পৃষ্ঠা থেকে 5টা প্রশ্ন কমন আসছিল। ঠিক আছে, মানে এটা এমন হয়েছে যে আমাদের রিসার্চ টিম এটা রিসার্চ করে বের করছে, তারা পেয়েছে 4টা, কিন্তু 4টা প্রশ্ন পেজে যখন আমাদের পোস্ট করা হয়েছে যে একটি পৃষ্ঠা থেকে 4টি প্রশ্ন কমন এসেছে, আমাদের অনেক স্টুডেন্ট তারাই কমেন্ট করে জানিয়েছে যে স্যার 4টা না 93 নম্বর পৃষ্ঠাটা মানে প্রশ্নটাও কমন আসছে। ঠিক আছে, যেটা আমাদের চোখে পড়ে নাই, অর্থাৎ এক পৃষ্ঠা থেকে 5টি করেও প্রশ্ন কমন আসছে। আমার কমেন্টও পড়েননি, রাখি বেসার কথা পড়ছি, আজকে সবার কমেন্টই পড়বো, আপনারা উত্তর করবেন। তাহলে ইপিকুরিজম শব্দের পরিভাষা হচ্ছে কি? ভোগবাদ। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি? বাংলাদেশ কবিতাটি কার লেখা? বাংলাদেশ কবিতাটি কার লেখা? ফররুখ আহমেদ, আহসান হাবিব, শামসুর রহমান নাকি অমিয় চক্রবর্তী? বাংলাদেশ কবিতাটি কার লেখা? দেখি ঝটপট উত্তর দিন। বাংলাদেশ কবিতাটি, গ উত্তর করতেছেন অনেকেই দেখলাম। বাংলাদেশ কবিতাটি কার লেখা? ফররুখ আহমেদ, আহসান হাবিব নাকি শামসুর রহমান, অমিয় চক্রবর্তী? বাংলাদেশ কবিতাটি, শারমিন আক্তার গ উত্তর করেছেন, তাসলিমা আক্তার ঘ বলেছেন। দেখি দেখি সবাই উত্তর করবেন। এইচ.এম. ইসমাইল হোসেন, শামসুর রহমান। আমি জানতাম এই বাংলাদেশ শব্দটা শুনলেই অনেকে চিন্তা করবে শামসুর রহমান। শামসুর রহমান, তানিয়া হক, ফররুখ আহমেদ বলেছেন, অনেকেই ছি উত্তর করেছেন। দেখি দেখি আরো কিছু উত্তর আশা করছি সব আপনাদের কাছ থেকে। মাহফুজ সর্দার গ বলেছেন। বাংলাদেশ কবিতাটি কার লেখা? এখন পর্যন্ত সঠিক উত্তর পেলাম না। রুমন ইসলাম, এমডি রুমন ইসলাম, ওনার উত্তরটা সঠিক। মুক্তা বারোই ক বলেছেন, উত্তর ভুল আপনার। না, বাংলাদেশ, শিল্পী রানী রায়। ওকে, থ্যাংক ইউ, একটা সঠিক উত্তর আমি পেয়ে গেছি ইতোমধ্যে। শিল্পী রানী রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ কবিতাটি অমিয় চক্রবর্তীর লেখা। ঠিক আছে, তাহলে কার লেখা বাংলাদেশ কবিতাটি? বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমিয় চক্রবর্তী। ওকে, বাংলাদেশ কবিতাটি অমিয় চক্রবর্তীর লেখা। এরপরে আর একটা প্রশ্ন দেখেন, সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত, এখন তো সারা রাত না, শুধু সারা দিনও বৃষ্টি হয়, তাই না? সারা রাত কোন কারকে কোন বিভক্তি? সারা রাত বৃষ্টি হয়েছে কোন কারকে কোন বিভক্তি? ওকে, ফারজানা ইসলাম, অমিয় চক্রবর্তী বলেছেন। ওকে, থ্যাংক ইউ। তো এই প্রশ্নের উত্তর করবেন, সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সারা রাত কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য নাকি কর্তায় শূন্য, অধিকরণে শূন্য, অপাদানে শূন্য? একটু আগে যে কথাটা বলছিলাম যে সারা রাত, সারা রাত, এখানে রাত শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, মানে শূন্য বিভক্তি। কিন্তু আপনার অপশন বাদ দেওয়ার জন্য একটু সুযোগ ছিল, যদি এখানে এক একটা ভিন্ন ভিন্ন বিভক্তি থাকতো সেক্ষেত্রে আমরা কিন্তু অপশনগুলো বাদ দিতে পারতাম, সেই সুযোগটা ছিল। বাট এখানে কোনো সবগুলাই শূন্য বিভক্তি, তাহলে এখন আমাকে কিন্তু একদম বেসিক চিন্তাই করতে হবে যে সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত একটা জিনিস যখন কর্ম কাজ করবে বা কর্তা কাজ করবে, সহায়ক হিসাবে কাজ করবে, এগুলো তো সাধারণত বুঝি আমরা। তারপরে সম্প্রদান কারকটা কি, অপাদান কারক কি, অধিকরণ কারক কি? কারক কত প্রকার? কারক 6 প্রকার। আল মাহমুদ হবে, কে বলছেন? এটা আগের প্রশ্নের সম্ভবত। আচ্ছা, তাহলে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত কর্মে শূন্য হচ্ছে না, কর্তায়ও শূন্য হচ্ছে না, কারণ সারা রাত কিন্তু কর্তা হিসেবে কাজ করছে না। অধিকরণে শূন্য নাকি অপাদানে শূন্য? অধিকরণ কারকে শূন্য বিভক্তি কখন, কোথায়, কেন বিষয়ে বুঝালে অধিকরণ কারক। ইমন সাহা, ইমন সাহা। আচ্ছা, এখন সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত কখন হয়েছে? সারা রাত নাকি? তাহলে সেই হিসাবে আমরা কি বলতে পারি? এটি অধিকরণ কারক। ওকে, সময় হলে অধিকরণ কারক। ওকে,
আতিয়া আক্তার বলেছে যে বইটি ডাইজেস্ট বা বইটি অ্যাপস থেকে পেমেন্ট করেছি, বইটি কিভাবে পাবো? আচ্ছা, বই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা এই যে নাম্বারটা রয়েছে নাম্বারের সাথে একটু যোগাযোগ করবেন, দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? 1943 নাকি 1948, 1952, 1970? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলোতে সাধারণত ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন বেশি আসে। যদি 15টা বলেন বা 20টি বলেন, বেশিরভাগ প্রশ্ন আসে ব্যাকরণ অংশ থেকে। হয়তো আপনার সাহিত্য অংশ থেকে 2টা বা 3টা এরকম প্রশ্ন চলে আসে, কিন্তু তারপরও ওই 1টা 2টা প্রশ্নই কিন্তু খুব গুরুত্ব বহন করে। কেন গুরুত্ব বহন করে? যে বর্তমান চাকরির বাজার এত প্রতিযোগিতা, যে কোনো চাকরির জন্য দেখবেন যে 1জন 2জন বা 5জন সংখ্যক লোক নিবে কোনো একটা অধিদপ্তরে বা মন্ত্রণালয়, সেখানেও হুমড়ি দিয়ে অনেকেই আবেদন করে, কারণ বেকার শ্রেণী এখন এত বেশি, অনেকেই আবেদন করে এবং পরবর্তীতে পরীক্ষাও মানে অনেক বেশি অংশগ্রহণ করে, যার কারণে আপনি 1টা 2টা নাম্বার পিছিয়ে পড়লে দেখবেন যে সিরিয়াল 300 400 বা 500 নিচে চলে যায় রেজাল্ট। এই কারণে ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন আসলেও যখন সাহিত্য অংশ থেকে 1 মার্ক বা 2 মার্ক আসে, এই 1টা 2টা মার্কও আপনার ওই 200-300 আগাই থাকার জন্য অনেক বেশি সহায়তা করবে। তাহলে সেদিক থেকে বলতে পারি যে এই লাল সালু উপন্যাসের রচনা বা সময়কাল কোনটি? এখন এইটি যেহেতু একটা সাল সংক্রান্ত প্রশ্ন, এখানে কিন্তু অনেকের একটু দুর্বলতা থাকে, মনে রাখতে পারে না, এরকম একটা সমস্যা হয়। যারা মনে রাখতে পারবে বা যারা সঠিক উত্তরটা করে আসতে পারবে, তারা সবার থেকে আবার এগিয়ে থাকবে। তাহলে লাল সালু হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত একটি উপন্যাস এবং এটি রচনাকাল হচ্ছে 1948 সালে। মনে থাকবে 1948 সালে। দিনা ইসলাম বলেছে 1948 সাল। ঠিক আছে। এবং এই প্রশ্নটি মূলত নেওয়া হয়েছে, আপনার 249 পৃষ্ঠা থেকে। 200, এখানে পেজ নাম্বার লেখা হয়েছে ভুলবশত, এটি হচ্ছে প্রশ্ন নং। ঠিক আছে, প্রশ্ন নং। আর 249 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। 249 হচ্ছে পৃষ্ঠা, 249 পৃষ্ঠা থেকে। ঠিক আছে, 249 পৃষ্ঠা থেকে। হ্যাঁ, তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহর একটি উপন্যাস। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই আমরা। সঞ্চয়িতা কার রচনা? আমাদের আরেকটি প্রশ্ন আছে, সঞ্চয়িতা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত নাকি জসিম উদ্দিন? সঞ্চয়িতা। বইটি কিভাবে পাবো? রাখি বাসার বলছে বইটি কিভাবে পাবো। দেখেন, আমি নাম্বারটা লিখে রাখছি 018, আপনি লিখে রাখেন 01896060860। হ্যাঁ, 860 এই নাম্বারে, 01896060860 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনি বইটি খুব অল্প সময়ে আপনার হাতে পৌঁছে যাবে। ঠিক আছে। আর 13 তারিখ থেকে, আজ 11 তারিখ, 13 তারিখ থেকে বইটি মূলত দেশের সমস্ত লাইব্রেরিতে পাওয়া যাবে। আপনি আপনার নিকটস্থ লাইব্রেরিতে 13 তারিখের পরে যোগাযোগ করতে পারেন। আর যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারেন। ঠিক আছে। তো এইখানে যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে একটি কনফিউশন তৈরি হয় কি, যে সঞ্চয়িতা আর একটা হচ্ছে সঞ্চিতা। ঠিক আছে, এটা কিন্তু সঞ্চয়িতা, আবার আর একটা হচ্ছে কি রয়েছে দেখেন, সঞ্চিতা। এখন এই দুইটি রচনা আছে, একটা লিখছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা লিখছে কাজী নজরুল ইসলাম। এখন কোনটি কার, এইটি মূলত হচ্ছে মনে রাখার একটা টেকনিক আছে, সঞ্চয়িতা সঞ্চিতা। তাহলে আমি যেটা বললাম যে সঞ্চয়িতা বা সঞ্চিতা এর যে কোনো একটা লিখছে কাজী নজরুল ইসলাম, আবার একটি লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা আপাতত এই দুটি বাদ দিই, এই দুটি অপশন বাদ। কোনটা কার সেটা একটু মনে রাখি। সঞ্চয়িতা একটু বড় শব্দ। আর আরেকটা জিনিস টেকনিকের মাধ্যমে মনে রাখবেন, সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ হচ্ছে কাজী নজরুল ইসলামের থেকে বয়সে বড়। তাহলে এই সঞ্চয়িতা এটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর সঞ্চিতা হচ্ছে একটু ছোট,
মানে শব্দের ক্ষেত্রে এখানে 3টি অক্ষর, এখানে 4টি অক্ষর, এটি ছোট। আর রবীন্দ্রনাথ থেকে কাজী নজরুল ইসলামও ছোট। ঠিক আছে, এইভাবেও একটু মনে রাখা সম্ভব। ঠিক আছে, অনেকেই এই প্রশ্ন মূলত ভুল করে। ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ হচ্ছে কি যে একই নামের যখন হয়ে বসে তখন কোনটা সঠিক উত্তর একটু ভ্যাবাচাকা খেয়ে যায় পরীক্ষার হলে। বাসায় বসে মনে থাকলেও পরীক্ষার হলে অনেক সময় মনে থাকে না। তাহলে সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর আর সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের। আমি আশা করি আমি যেভাবে বললাম এখন থেকে আপনাদের আরো কারো কোনো ভুল হবে না। এই যে দেখছি একে যেন কমেন্ট করছে, দেখি উপরে কমেন্টটা, যে সঞ্চিতা শিপন আহমেদ সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। আপনার উত্তরটা ভুল। তাহলে মনে রাখবেন কিভাবে বলে দিচ্ছি, সেটি হচ্ছে সঞ্চয়িতা এবং সঞ্চিতা। সঞ্চয়িতা শব্দটা বড় শব্দ, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কাজী নজরুল ইসলামের থেকে বড়। তাহলে বড় শব্দের জন্য বড় জন মনে রাখবেন, আর সঞ্চিতা শব্দটি ছোট, কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে ছোট। ছোট শব্দের জন্য ছোট জন মনে রাখবেন। ঠিক আছে, এই নিনজা টেকনিক আপনি আর জীবনে কোনোদিনও ভুলবেন না। ওকে, তাহলে সঞ্চিতা কার রচনা? সঞ্চিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এই যে আজকে মূলত যে প্রশ্নগুলো আমি নিয়েছি, এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষার জন্য মানে ইতিমধ্যে আসছে, আবার সামনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এটি যে শুধুমাত্র আপনার এই নিবন্ধন পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন এমন কিন্তু না। এই প্রশ্নগুলো ইতিমধ্যে অনেক পরীক্ষায় মানে এতদিন চলে আসছে, আবার সামনেও যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যেও কোনো কোনো পরীক্ষায় আসবে। তবে নিবন্ধন পরীক্ষার জন্য এই জাতীয় প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই জন্যই আপনাদের সামনে এই প্রশ্নগুলো বাছাই করে নিয়ে আসলাম, এবং যারা 19তম নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের আমি বলতে পারি একদম শতভাগ পাশের নিশ্চয়তায় আপনার পাশে এই একটি বই রয়েছে, এই এনটিআরসি ডাইজেস্ট প্লাস। এই একটি বই ব্যতি রেখে আপনার অন্য কোনো বই পড়তে হবে না, অন্তত প্রিলিমিনারি পাস করার জন্য। ঠিক আছে, অন্তত প্রিলিমিনারি পাস করার জন্য আপনার এই একটি বইয়ের বাইরে অন্য কোনো বই পড়তে হবে না। এবং 18তম নিবন্ধন পরীক্ষায় বাংলাদেশের সব থেকে মানে সর্বোচ্চ কমন এবং সর্বোচ্চ মানে এই বইটি বিক্রি হয়েছে কিন্তু বিদ্যাবাড়ির এই বইটি। ঠিক আছে, তো এবছর আরও সুন্দর করে সাজিয়ে এবং আপডেট তথ্য দিয়ে বইটি সাজানো হয়েছে। 880 পৃষ্ঠার বইটির মূল্য মাত্র 440 টাকা। 13 তারিখ থেকে বাংলাদেশের সমস্ত লাইব্রেরিতে পাওয়া যাবে। এছাড়াও ঘরে বসে যদি আপনি বইটি পেতে চান তাহলে আপনি এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, বেকারদের জন্য কোর্স ফি একটু কম রাখা যায়। বিদ্যাবাড়ি সবসময়ের জন্য বেকারদের কথা চিন্তা করে এবং কোর্স ফি কিন্তু কমই রাখে। আচ্ছা, আরাধ্যা আহিয়া হ্যাঁ একটি কমেন্ট করেছেন, আপনার ক্লাস অনেক ভালো লাগে, বেশি বেশি ক্লাস নেবেন। বেশি বেশি তো আমি তো আসি ইদানিং, তো খুব বেশি করেই ক্লাস নেই এবং চেষ্টা করি আপনাদের ফ্রি যে সার্ভিসগুলো, বিশেষ করে বিদ্যাবাড়িতে দুপুর 3টা, তারপরে সন্ধ্যা 7টা বা রাত 9টা, এটি হচ্ছে ফ্রি যে সেশনগুলো থাকে। আমি একটু বলে রাখি আপনাদের সকলের উদ্দেশ্যে, সেটি হচ্ছে 3টার সময় যে ফ্রি সেশনটি, এটি মূলত প্রাইমারি হোক, নিবন্ধন হোক, অথবা 11 থেকে 20তম গ্রেডের যারা চাকরি প্রত্যাশা নিয়ে থাকেন তাদের জন্য যে ফ্রি লাইভ সেশনটি, এটি হয়ে থাকে দুপুর 3টায়। এবং 47 বিসিএস ইভেন 48তম যে বিসিএস প্রস্তুতি যারা নিচ্ছেন বা এই বিসিএসকে টার্গেট করে আগাচ্ছেন তাদের জন্য ফ্রি লাইভ সেশনগুলো সন্ধ্যা 7টা বা 7টা20-এর সময় অনুষ্ঠিত হয়ে থাকে। আর এছাড়া আমাদের অন্যান্য আরও যদি কোনো সার্ভিস থাকে সেগুলো মূলত রাত 9টার দিকে অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা সবাই সবসময় বিদ্যাবাড়ির সাথেই থাকবেন, বিদ্যাবাড়ির পাশেই থাকবেন। আপনাদের নিয়েই বিদ্যাবাড়ির পথ চলা। বইটি কিভাবে পেতে পারি শিশির বিন্দু কমেন্ট করেছে, যেটি বললাম। আমি বইটি পাবার জন্য আপনাদের কিছু নাম্বার বলতেছি। এই যে প্রথম নাম্বারটি 018960600860, এই একটি নাম্বারেই শুধু হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করেন। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে বই আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিদ্যাবাড়ির। ঠিক আছে, এবং যেটি আমি বারবার বলি যে এই একটি বই পড়লেই কিন্তু আপনার নিবন্ধন অন্তত প্রিলিমিনারি পাশের ক্ষেত্রে আপনারা টেনশন করতে হবে না। বিদ্যাবাড়ির সব স্যাররা ভালোই ক্লাস ভালোই লাগে। ওকে, থ্যাংক ইউ। SM ইসমাইল হোসেন। তারপরে শিল্পী স্যার ফ্রি ক্লাসের সময় কখন? বললাম তো দুপুর 3টায় হয়ে থাকে, সন্ধ্যা 7টায়। এবং যারা আগামীকাল নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন আপনাদের জন্য বিশেষ দিক নির্দেশনামূলক একটি লাইভ ক্লাস রয়েছে আজ সন্ধ্যা 7 মিনিটে। আপনারা সন্ধ্যা 7টা 20 মিনিটে
তো আপনারা অবশ্যই লাইভে যুক্ত থাকার চেষ্টা করবেন এবং যাদের আপনাদের পরিচিত যারা রয়েছে তাদেরকেও মেনশন করে জানিয়ে দিবেন। ঠিক আছে, তো বইটি আপনি পেতে এই যে বলছে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল এই নাম্বারে, হ্যাঁ 018960608060, বাকিগুলো আপনি দেন বা না দেন সেটা সমস্যা নেই, বাট এই একটি নাম্বারে যোগাযোগ করেই আপনি আপনার বইটি পেয়ে যাবেন। আর তারপরে আরেকটা কথা বলি যে নিবন্ধন পরীক্ষা একটি বই পড়েই পাশ করা সম্ভব। হ্যাঁ অবশ্যই সম্ভব, তবে সেটা হতে হবে কি একদম ডেডিকেটেড হতে হবে, আপনার বাসায় বসে সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে। এই একটি বই সম্পন্ন করলে আপনি নিবন্ধন প্রিলিমিনারি পাস করবেন, যেটা আমাদের এই আগামী 19তম নিবন্ধন প্রিলিমিনারি। কিন্তু তাছাড়া অনেকের আবার প্রশ্ন থেকে যায় যে আমরা আসলে কি একটা সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে যদি পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো অনেকটা সহজ হয়ে যায়। বাট একটা বই আপনি আজকে 2 ঘন্টা পড়লেন, কালকে দেখা যাচ্ছে যে কোনো একটা কারণবশত বাসায় গেস্ট আসছে বা কোথাও ঘুরতে গেলেন, আগামীকাল পড়াই হলো না। তারপরে কোনো একটা দিন চিন্তা করলেন যে গত 2 দিন যাবত আমার পড়া হচ্ছে না, আজকে আমি একদিনে অনেকগুলা পড়াশোনা করব এবং অনেক পৃষ্ঠা শেষ করে ফেলবো আজকে একদিনে পড়ে। ওই দিন অনেকগুলা পড়লেন, পরের দিন আবার কোনো একটা কারণবশত পড়া হলো না। এইরকম অনিয়মিত পড়াশোনা করে মূলত চাকরির পরীক্ষায় টিকা অথবা ভালো মার্ক ক্যারি করা সো টাফ। এই জন্যই বলি যে একটা নির্দিষ্ট কোর্সে যদি আপনি যুক্ত থাকেন, বিশেষ করে সেই গাইডলাইনের মাধ্যমে থাকলে আপনার পাশ করা অথবা ওই পরীক্ষায় মানে টিকার সম্ভাবনা একদম শতভাগ নিশ্চিতভাবেই বলা যায়। এই জন্য আমার যারা অন্তত নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, বিশেষ করে 19তম, হ্যাঁ যারা 19তম তাদের জন্য বিদ্যাবাড়িতে এনটিআরসিএ প্রিলি স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 5 দেখছেন, ইতিমধ্যে কিন্তু আমাদের আরো 4টি ব্যাচ কমপ্লিট হয়ে গেছে। যে 4টি ব্যাচে যারা নিবন্ধন 19তম নিবন্ধন প্রস্তুতি নিচ্ছে তাদের কিন্তু 4টি ব্যাচ আমাদের সম্পন্ন হয়ে গেছে। এখন 5ম ব্যাচে ভর্তি চলছে, 5 নাম্বার ব্যাচে। তো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা এই সকল নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, এই যে ভর্তি সংক্রান্ত কোর্সে ভর্তি সংক্রান্ত আপনি এই যে নাম্বারগুলো রয়েছে 018960608000 থেকে শুরু করে 815 800 থেকে শুরু করে 815, হ্যাঁ 801 802 803 804 805 এরকম করে 815 800 থেকে 815 এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি নিবন্ধন যে 19তম নিবন্ধনের অ্যাডভান্স প্রস্তুতি নিতে যাচ্ছেন আপনি এই কোর্সেও যুক্ত হতে পারেন। তো এই ছিল কথাবার্তা, আজ আর বেশি কিছু না বলি আমি মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই বলে বিদ্যাবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সঞ্জিত মণ্ডল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।